সারা পৃথিবী ছড়িয়ে পড়ছে এই মেশিনটা ফুল বড় ধান ফার্ম থেকে দেখবেন 10 বছর পরে হার্বিসাইড উঠে গেছে। ঠিক আছে, মানুষ তো বাস্তবে 2030-এ প্রতি 5 জনের ক্যান্সার হবে। রাস্তাটা কোথায় বের করতে হবে রাস্তাটা নাকি? দেখতে পাচ্ছেন কিভাবে যাচ্ছে? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এই আপনাকে শিখতেই হবে, আর যে না শিখে যাবে আলটিমেটলি হয়তো 20 বছর পর দেখবে এটা খুব কমন হয়ে গেছে, পাওয়ার টুলের যেটা কনসেপ্ট হয়ে গেছে। কথা বলেন, তার যেমন জমি, এদের জমি বিশাল, এক একটা 10,000 12,000 হেক্টর, মানে এক এক লোকের জমি 70,000 50,000 75,000 বিঘা। কেমন তাহলে ওই জমিটার ওই মেশিনটা হর্স পাওয়ার 85 থেকে 130, যে কোনো ফসল চলে যাচ্ছে। বলুন তো যে জার্মিনেটিং কন্ডিশন প্রথমেই শুকনো অবস্থায় ভারী এনার্জি লাগে, এটাতে না এনার্জিও প্রচুর লাগে, ব্যাপক এনার্জি লাগে। এবার পা দিয়ে মাঝে মাঝে একটা কাদা হয়ে গেছে, কিন্তু জো ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, জো না থাকলে হবে না। আমি দেখাচ্ছি, এটা ছিটিয়ে বোনা করে লাইন হচ্ছে, তার দেখতে পেলেন তো আগাছা দমন হচ্ছে এবং ময়েশ্চারটা ধরে রাখছে। পালিয়ে গেলেন দাদামণি থেকে আরও অনেক দেখাচ্ছে, হাজার রকম জিনিস আছে আপনাকে ছাড়বে না। এবং সব পেঁয়াজ সবেতেই মানুষকে তাহল করে দেবে কদিন করে। আলু তো না যে মেট্রিবিজন দিনে সব চলে গেল, আলু এত বড় জিনিস পাট তৈরি টুকটা না, কিন্তু ও ধাক্কাতেই মরে যাবে। তা আবার ব্যাগে জল নাই, তারপরে ওই কিনবে। তাহলে দেখুন, তাহলে লাইনের মধ্যে কোনো অসুবিধা আছে? যদি দু একটা মাটি চারার উপর পড়ে যায়, পায়ে 2 আঙুল দিয়ে সরিয়ে দিতে হয়। ঠিক আছে, এইরকম ভাবে খুঁচানো কোনো মানুষের পক্ষে কোনো যন্ত্র সম্ভব নয়। উনি যেটা বলছেন, ওই যন্ত্র যদি খুঁড়ে দেওয়া হয় এই জল সব উড়ে যাবে, যে ইরিগেশনটা দিলেন পুরোটা উড়ে যাবে। যত মাটি ডাস্ট হবে তত ময়েশ্চারটা থাকবে। আচ্ছা, যদি ওইরকম চওড়া মানে ফালের মতো ছোট ছোট ফালের মতো করে মোটর সিস্টেম হয়, সেরকম যন্ত্র আপনারা না না, দেখুন এর তৈরি হয়ে গেছে মোটরাইজ, 25,000 দাম পড়বে। এবার 25,000 টাকা গভর্নমেন্ট কজনকে দেবে? দিতে পারবে না। এটা খুঁজতে পারে, সেটা বিরাট একটা হর্স পাওয়ার দিয়ে চলছে। এটা আমার যেহেতু কমার্স পাওয়ার 2 বিঘা জমি আমি দিয়ে দেবো না। এবার দেখুন, দুটো লাইনের মাঝখানে কোনো দড়ি ফড়ি কেউ ধরেছে? দড়ি আছে? কিছু নাই। লাইন মার্কার কিছু আছে? নাই। তাহলে হাতটা আপনার অটোমেটিক হয়ে যাবে এবং দেখুন ঢুচুর হয়ে চলে যাবে। আচ্ছা, জো এক্স্যাক্টলি আর তো আগে দিলাম, এইবারে জো আসছে দেখুন, একটা মাটি ডুবিয়ে থাকবে, উড়ে সব পড়ে যাবে। ঠিক আছে, যত বাজারের দরকার তার থেকে বেশি কেন? হ্যাঁ বলুন। নেপাল থেকে কি আমাদের পাট আসে এখানে? হ্যাঁ, নেপাল থেকে আসে। তারা গরিব দেশ কোথায় পেয়েছে? নেপালের পাটটা ভালো না, নেপালের পাট ভালো কিনা ভারতের পাট ভালো কিনা আমি জানি না, আমরাও করে ফেলেছি ফার্স্ট ক্লাস জুট, কিন্তু ব্যাপার হচ্ছে ওর অন্যরকম ব্যাপার আছে। তাদের দেশে লেবারের দাম কম, আপনি এখনও 200 টাকা লেবার দেন, আমি নিজে গিয়ে দেখেছি তারা 50 টাকা দিলে আমার কাজ করে, অত্যন্ত গরিব। তার মানে তার প্রোডাক্টের দাম কত কম করছে। আপনি 25, আপনাকে 300 টাকা দিলেও বলছে বাবু আমার খরচা পোষাচ্ছে না। ঠিক আছে, কথাটা ভুল বলছেন ঠিক বলছেন, সবাই এটা কারেক্ট একবার। সে যদি 50 টাকায় লেবার পায়, তার প্রোডাকশন কস্ট হচ্ছে 1800 টাকা, 2500 টাকা বেচে দিতে রাজি। তাহলে 2500 টাকা ওর বেচলেও লাভ হচ্ছে, কিন্তু আপনি 3300 টাকা মেলেও আমরা কুড়াচ্ছি। তো কাল এই হুগলি থেকেই আমাদের হুগলি থেকে ভদ্রলোক লেখে, বর্তমানে উনি লিখছেন যে লেবার গড়ে 4 ঘন্টা কাজ করে, কত 3 ঘন্টা কাজ। এবার আপনি বলুন এগ্রিকালচারকে বাঁচাবে কি? পৌঁছে গেছে মেশিন না হলে ওষুধ, আর ওষুধ হলে ক্যান্সার। তো ওষুধের আস্তে আস্তে ঘটাতে হবে, ওষুধের আশা থাকে তার নিজের ভাগ্য নিয়ে চলতে হবে। তো প্রবলেম হচ্ছে এই জন্যই বাচ্চাকে আসা শুরু হবে। যেমন ধরুন না ফ্ল্যাক্স, ও একটা জামা আছে লাইলেন, ওই জামাটা খুব দাম, আমি আজকে পরে আসিনি। চীন কি করছে, ওই লিনেনকে তিসি জানেন তো, তিসির ফাইবার ব্যাপক ইন্ডিয়াতে এক্সপোর্ট করতো, গত বছর বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কোনো দেশে পাঠাতে পারবেন না। রাইট, তাহলে তো আপনার আলু তো আরামসে বাইরে বেরোতে হবে না, পাঠাতে পারবেন না। মিনিমাম যত টাকা খরচা আছে তার নিচে আপনি মাল বিদেশে বেচতে পারবেন। এবার নেপালের মজা আসে, তো তার করে ফেলেছে 800 টাকা কুইন্টালে, আপনার 3300 টাকা লেগেছে, আপনি কী করে বেচবেন? আচ্ছা, টাইম প্রায় শেষ হয়ে গেল নাকি? সেকেন্ড হাফটা তো আছে রাজীবতে, নো প্রবলেম। ও আসবে, আমি বলছি। প্রথম আসে তখন আমি দেখলাম ছোটোবেলায় সে রেডি যখন লাগে না, সে গোটা গ্রামে হইচই পড়ে গেছে, এটা কী ঘটছে। সে বড় বাঁশ দেখা গেলো, বাড়ির এই মাথায় একটা বড় বাঁশ করতে, ওই মাথায় একটা করছে, কত লোক নারকেল গাছ বিয়ে উঠে যাচ্ছে। আমরা তো দেখছি ব্যাপারটা কিটা হচ্ছে।
এত বড় একটা খোলা হলো রেডিও বক্স, সে আপনি জীবনে দেখেনি নি বোধ হয়। কিন্তু সে বাড়ির যে গ্রামের জমিদার একজন থাকে তো, সে তার বাড়ি ছাড়া আসে না। সে তার দিয়ে দেখলাম কি লাগাচ্ছে, একটা তার মধ্যে আবার কি সাদা তার লাগাচ্ছে, যে রেডিওটা যখন লাগানো হলো গোটা গ্রামের লোক ঝেঁটিয়ে 2-3 বছর ওখানে বসে থাকতো। সেই রেডিও আপনার মোবাইলের মধ্যে ছোট্ট একটা বিন্দুর মধ্যে ঢুকে গেছে। এবার কি হলো, যেহেতু অত কস্টলি একটা টিভি, এবার আমি আপনার কষ্টের কথা বলছি, তখনকার বাজারে একটা রেডিও কিনতে গেলে অন্তত পক্ষে 50 মণ ধান বিক্রি করতে হবে। কত? আরও বেশি আমি কম বলেছি। এখন কি হলো, আপনি হাফ বস্তা ধান বেচে দিলে একটা রেডিও। ঠিক বলছে না ভুল বলেছি? তো অর্থ একটা ব্যাপার, টেকনোলজি এগাবে কি না। যেই দাম কমে গেছে, আপনার প্রতি বাড়িতে বাড়িতে টিভি এসে গেছে। প্রথমে কালার টিভি অনিটা কিনা মানে সে একবারে ক্লাস 1 অফিসার ছাড়া কেউ কিনতে পারে না। ঠিক বলেছি? আমি যখন চাকরি পাই ক্লাস 1 অফিসার, তো অনিটা ওই সাইকেল গুলোর জন্য বেরিয়েছে, আমি বলছিলাম না, এই রবীন্দ্র হচ্ছে ভুক্তভোগী, ও গ্রামে গিয়েছে, তা ও একটু এই ব্যাপারে বলবো। আচ্ছা, কাঁটা আর এর মধ্যে কি ফারাক হলো? নেটটাই বা কথা চলছে। আচ্ছা ঠিক আছে। এবার দাদা দেখুন ভালো কথা বলেছে। এইখান থেকে গুজরাটে আলু চাপানো হয় বিহারে, আজ থেকে 20 বছর আগে পুরোটা মেশিনে লাগানো যায় না। এই বিহার কত দূর এখান থেকে? আরো 1 ঘন্টা গেলে বিহার পৌঁছে যাবে। 20 বছর হলো আলু মানুষের লাগায় না, হাতে খুঁড়ে না। ঠিক বলেছি? আরো মেশিন এসে যাচ্ছে, আলু লাগানোর সময় তার মেশিন কেটে ঝেড়ে বস্তা করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে কোনটা মাটি উল্টানো এইসব, কিন্তু সেই পার্টসগুলো হচ্ছে কোনো বাজার দর কিছুই নেই। কারণ নেই, এবং তো কারণ জানেন কেন? সব তো আগে চলুন আগে আচ্ছা না দেখো, তাহলে আপনাদেরকে কোন ভ্যারাইটি দিচ্ছে এখন আপাতত? 204, তাই তো? 204 দিচ্ছে, 204 ব্যবহার করছেন। 204 এ কোনো কমপ্লেন নেই তো? স্যার এখন এবারে প্রথম এসছে আমাদের। আগের বারে কি দিয়েছেন? নবীন দিয়েছেন? না, আগে একটু দিয়েছে রবীন্দ্র, গতবারে কি স্যার ভ্যারাইটি? নবীন তো 524। আপনারা 524 চাচ্ছেন, এইভাবে রেশিও চাষের মাঠেও চলছে। ঠিক আছে, দুটোই আছে। এবার চলুন, তাহলে বীজ লাইনে বুনবেন, মেশিন তো কোথায় দ্বিতীয় পাটের ফেকর মানে ব্যাপার হয়েছে, লাল বেরিয়েছে আর নেগেস্ট। হ্যাঁ, সেটা কি কারণে হয়েছে? মেনলি হাই টেম্পারেচার হয়েছে, ওটা এখানে আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং অতিরিক্ত টেম্পারেচার বাড়ছে। শুনেন, গত বছর আমি তো ভেবেছিলাম পাটটা হবেই না, ওরা পশ্চিমবঙ্গের পাটটা, ওরা একটা টেম্পারেচার রিকোয়ারমেন্ট আছে। এই বছর যখন টেম্পারেচার এখন বরফ পড়েছে, বরফ পড়া বন্ধ হওয়ার কথা 15ই ফেব্রুয়ারি, 24শে মার্চ পর্যন্ত টানা যাচ্ছে। তাহলে কি করে হবে? সে তো ঠান্ডা সহ্য করতে পারে না, পাটের ফুল হয়ে যাবে। ফুল না হতে পারলে ফ্যাট হয়ে যাবে। গতবার এই কেসটি ঘটেছে, মাঠকে মাঠ এইখানে ওই ফুলে গেছে। ওইসব ব্যাপার নেই, বিজ্ঞান জানতে হবে। সে টেম্পারেচার, তাও তো আপনি জানালেন লাগাতে হবে, এখন কেন এসছে? ঠিক আছে, তো আপনি তো আর এখন তো পাটে তো হয়ে যাবে, হবে কি? তার একটা ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট আছে। এখন মুসুর করলে হবে? সব থেকে আগে কবে বুঝবে? সব থেকে আগে সবচেয়ে আগে চৈত্র মাসে 20-25 তারিখ। চৈত্র মাসের 10 তারিখ, মানে 8-10 দিন। আরো 10 দিন। 8-10 দিন পর আরো 10 দিন মানে 25শে মার্চ। লাস্ট একটু দাঁড়িয়ে পড়ে, মার্চের লাস্ট। দুগলি একটু দাঁড়িয়ে পড়ে, এই কারণে চন্দ্রমুখী ধান কত কথা হবে। टाइम है? आप बता देंगे सर, यही मेरे को बताना, मैं थोड़ा दूसरा टाइप का बता रहा हाँ तो ठीक है, हाँ अब बैठ जाओ। नेक्स्ट हम जल्दी याद भी खत्म करना है। सारे तो আপনারা বেশিরভাগ আলু জমি সারে এনপিকে 37 বলা আছে। নেক্সট আমি এক সেকেন্ড পর, আচ্ছা মেশিনটা দেখেছেন, পাট বোনার মেশিন বুনবেন এভাবে। নেক্সট, আচ্ছা ছিটিয়ে বুনলে পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ দুদিকে। যদি 400 গ্রাম বীজ পেলেন, 200 গ্রাম পূর্ব থেকে পশ্চিম, 200 গ্রাম উত্তর থেকে দক্ষিণ, তাহলে ছিটিয়ে পড়ুন। কারণ সবার কাছে মেশিন আছে কিনা জানি না, কারণ আমি জানি না এত মেশিন গেছে কি। গুলি যত লোক শুনতে 10,000 হেক্টর মানে কমপক্ষে 1 লাখ লোক পারচেস করে এখনো। না, মেশিনের অনেক প্রবলেমও আছে। মেশিনে পড়তে জানে বীজ কম পড়ে, ঝামেলা আছে নাকি? প্রবলেম বলতে যেমন এবারে তো মানে ওইটা নিয়ে এডিওস মানে প্রায় বিভাগ চাষিদের হ্যাঁ বলুন। মেশিনে যেমন ধান বুনিয়েছে,
এটা তো অল্প অল্প দিয়েছে, সে ধান লেটটা হলো না। পাটের ক্ষেত্রে হয় মেশিনে বললে দানাটা কম পড়ে, হ্যাঁ কোনো রকম বক টক আগের দিনটা ওই পোকাটা শেষ হবে না মাছ। বাস বাস ও পাট এসে গেল, হ্যাঁ বাদাম এসে গেল, মাটির ভিতরে ও গিয়ে সব কাটছে, মুখ এসে গেল, ওরা হাজির হলো। আর দেখুন আমি এগাচ্ছি, তাহলে ছিটিয়ে বললে লাইন করা সম্ভব। নেক্সট, আচ্ছা হার্বিসাইডের মধ্যে কুইজালকা বিধান মানে টার্কা সুপার আছে, এখন বোধহয় অ্যাজিল বাজারে এসছে, হুম সুপার এসব চলে। আর যদি গাঁদা পূর্ণিমা মারতে হয় তাহলে এই সব থেকে ভালো হচ্ছে এইটা ম্যাচিটি, পাঁচ গুণে 4 থেকে 5 ml পার লিটার স্প্রে করতে হবে একবার আরামসে, ওটা করে দেবো। কিচ্ছু হবে না। আর দানা দিলে 5 কেজি পার বিঘা, ঠিক আছে? পার আর দিন যদি দেখেন 5 কেজি পার বিঘা দানা দিলে ভালো, কম দামে হলে কিনবেন না। আর যদি সেচের ব্যবস্থা থাকে তাহলে ফিটিলার লোক দিবেন 3 ml পার লিটার 48 ঘন্টা পর, তাহলে এই যে পুনর্নবা পুরো সাফ। নেক্সট চলো, এইটা তখন বিটা ক্লোর দিয়ে পুরো মজুরি পরিষ্কার। নেক্সট, এটা টার্গা সুপার লাগবে, পরে কি করবেন টার্গা সুপার বা আমার গাছ তো আমার গাছ তো টার্কা সুপার ব্যাস হয়ে গেল। চলুন এটা চলুন নেক্সট, আগে পেঁয়াজ তো উনিতে খুব একটা হয় না, তাই তো? সাপুনে কেড়ে বেরিয়েছে, এটা তো আছে নাই, 95% বেরাবে, আরো বেশি। রেটিলাকোর বা রিপিট 3 ml পার লিটার, একবার নিশ্চিন্তে বহু লোক ভুগলি শিখে নিয়েছে। ওইটা না এলে বিপদ ছিল, না রিপি রিপিট হ্যাঁ সে তো জানি 3 ml 5 লিটারে 1 লিটার, 5 লিটারে 3 ml আছে। ঠিক আছে? 3 থেকে 2.5 কেজি মাছ বেলে মাটি একটু হয় 2.5 কেজি করে দেবেন, বেলে মাটি তার তার ওটা বেশি কি বোনার কতক্ষণ 48। আমি লেকচার দিচ্ছি এখন 1টা বাজে, কালকে একটা পরশু একটা, ওর তার মানে 2 দিন হলো, ওর 2-3 ঘন্টা আগে গেছি। তো ডুবিয়ে বোনা ওর উপরেই তো হ্যাঁ ওই যেখানে পায় বাবা, ক্যান্সার হলে কাটতে হবে। এর কত ভাই আছে? इसका 10 भाई है, 1-2 भाई मरेगा सादा वाला लाल वाला, बाकी वाला मरेगा नहीं। तो क्या करना है, तो मशीन ही तो दिए ये रास्ता, जब दু পাতা ফুটেছে লাইনে পাটটা বুনেছেন মেশিন দিয়ে, ওইটা দিয়ে আপনি শুধু বাঁকা অংশ ঢুকাবেন, বেশি ঢুকাবেন না দিয়ে, কারণ ওই সময় ঘাসের শিকড় কত একটু দু পাতা লাল শাকের মধ্যে বেরিয়েছে, কুচিয়ে দিয়ে দেখুন ফাটলগুলো কতটা আছে, সো রাত में जाके पाट काटता है, ঠিক আছে? তো ফাটলটা বন্ধ হয়েছে, পুরো ফাটল বন্ধ হয়েছে, ফাটল পুরো বন্ধ হয়েছে না, ফাটল ভর্তি বন্ধ আছে, বন্ধ বন্ধ হয়ে গেছে। তো তার ময়েশ্চার কন্ট্রোল হবে। আর এই যে উঠা থাকছে পরে দাওয়া যেটা বললো ফালাটা আছে, 15 দিন পরে ফালাটা লাগিয়ে দিলে এটা উঠে যাবে। ঠিক, ফটাফট করুন আপনারা। আই দেখুন এটা মারবেন কি হবে, নো রাস্তা, কোনো রাস্তা নাই, কোনো বুদ্ধি নাই, আলটিমেটলি মেশিন। ওটা मारते গেলে पार्ट मर जाए, ওষুধ है उसको मारने के लिए, लेकिन पार्ट भी पूरा साफ। ঠিক আছে? আমি দেখাচ্ছি কতগুলো ভয়ঙ্কর জিনিস আসছে। নেক্সট, এইটা দেখুন আসছে, পাতাটা একটু বড় দেখাচ্ছে, ছোট, একবারে পুরোপুরি একটা টেবিলের হাফ গোল হয়ে যাবে। ঠিক আছে? সব দেখেছেন আপনি, এখানে বড় দেখাচ্ছে বুঝতে পারছেন। আর নেক্সট नेक्स्ट, ये देखो कोई रास्ता नहीं, इसका 10 भाई है, कितना है 10 রকম আছে, কিছুতেই আপনি কন্ট্রোল করতে পারবেন না, আসছে দিনের মধ্যে পুরো মাটি চাই। নেক্সট, এবারে তাহলে 2 লাইন ছেড়ে একটা আপনি বুনেন, 15 দিন পরে এই স্ক্যাপারটা চাচুনিটা এই দেখো চাচুনিটা লাগাবেন, বুঝলেন? এবার নাট বোল্টওয়ালা আপনাকে দেওয়া হয়েছে, যদি যখন লাইনের মধ্যে চালা থেকে চারা অসুবিধা হচ্ছে, দুপাশটা খুলে রেখে দেবে। আর কি বললাম, লাইনের উপর চালানো আছে, বলছে দাদা লাইনের ভিতরে ঘাসটা কি করে মরবে, তো এই মাঝেরটা বেশি মোটা হলে জল পালিয়ে যাবে, অনেক বন্ধ হবে, ওই কাঁটাই আপনাকে পাঠানো হয়েছে। কেমন? নেক্সট बोलो ধানে চলছে, चलो आगे 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 लगे चुरा के कितना लगाया, अभी घास का बाप भी नहीं रहेगा, কত লাগিয়েছে ঘাস থাকবে? এই যে ভবিষ্যতের ঘাস দাদা আপনি ওষুধে মারতে পারবেন না, পাট মরে যাবে। ঠিক আছে? এই মেশিন চলে আসবে ভবিষ্যতে, মুকেশ কুমার জি है सोना भी अभी विशाल है, वो करेगा है कि नहीं? যাতে নেল চালিয়ে লাইন করে নিয়েছে, নেল চালিয়ে লাইন হয়েছে, বুঝলেন? এতে ফাটল পুরো বন্ধ। ঠিক আছে? তাহলে জলটা যে উড়ে গেল এইটা বন্ধ হয়ে যাবে। কি ঘটনা ঘটলো? নেক্সট, এই দেখুন 35 দিনের মাথায় যেটা নেল চালিয়েছি সে চারা বড় 23 সেন্টিমিটার হয়েছে, নেল চালায়নি 11 সেন্টিমিটার। তার শিকড় কত বড়, এর শিকড় কত বড়? ঠিক আছে?
এগুলো লক্ষ্য রাখবেন। খরা ম্যানেজমেন্টের একটা ভালো জিনিস, পোকা কন্ট্রোল করা ভালো জিনিস, লেখাপড়া। চলো নেক্সট। আচ্ছা দেখুন, এইটা মেন চলেছে, যেই মাঠটা ওই চালাচ্ছিল, দেখে বললাম মনে রাখতে হবে, ওই মাঠটা পাটটা কত বড় হয়ে গেল, আর যেটা দেওয়া হয়নি সে কোথায় বসে আছে। নেক্সট, এইবার দেখুন, ওই যেটা মাঠটা চালাচ্ছিল দেখতে বললাম, ওই মাঠের এইটা বয়স মাত্র 22 দিন। এ কোথায় গেছে, যেটা টার্গা সুপার মেরেছে সে কোথায় আছে। कर सकते हैं, लेकिन वो माठ का ऐसा बिल्डिंग ही ऐसा बना ही है कि वो होगा ही नहीं। वो सख्त ड्राई होगा, हो जाएगा, थोड़ा पानी आएगा, वो कीचड़ जैसा हो जाएगा, कले सॉइल। डोलोमाइट एक एडीओ साहब को बोला है कि डोलोमाइट देगा उसको। डोलामाइट से भी कुछ नहीं है। डोलामाइट की एक टाइप ऑफ फर्टिलाइजर है जिसमें कैल्शियम है, मैग्नीशियम है और कार्बन ये है, ठीक है। वो क्या करता है, वो फ्लेकुलेट बनाता है, लेकिन उतना अमाउंट आप दे ही नहीं सकते हैं। वो क्या करता है, जिससे आप बोले भुर टाइप, वो ऐसा नहीं कर सकता है। डोलामाइट दिए वो कर ही नहीं सकता, वो मिट्टी का नेचर ही है। थोड़ा बहुत इम्प्रूवमेंट कर सकते हैं कि फाटना ना हो, ये वो क्ले सॉइल का केमिस्ट्री ही ऐसा है। हमारा आपका केमिस्ट्री अलग अलग है, थोड़ा सा एंजाइम हमें कोई ज़्यादा होगा कम होगा, दवाई से ठीक करते हैं। किसी को एसिडिटी ज़्यादा होता है, किसी को कम होता है, क्या बोलते हैं वो क्ले सॉइल का ऐसा है। बालू माटी ये सब जो हो रहा है, कभी कभी यदि की प्रेडिक्शन आछे कि यदि गर्मी खूब बेसी हो गई, भीषण गर्मी हो गई, 2 डिग्री टेम्परेचर मैक्सिमम टेम्परेचर यहाँ का रहता है, मैक्सिमम टेम्परेचर 34, 35, 37, वो बोला 2 डिग्री ज़्यादा रहेगा। राजस्थान का रहता है मैक्सिमम टेम्परेचर 44 चला जाता है, वो सोचिए 46 पे चला जाएगा। ये सब क्यों हो रहा है, वायु परिवर्तन। तो वायु परिवर्तन ये तो हम लोग पे इफेक्ट है। बहुत जो पत्थर हेल स्टोन होता है वो गिरा था, क्या हो गया, छोड़ दिया। इसमें लगभग 2.5-3 मीटर मेरा पार्ट हो गया, हर जगह से 2-2 टिलर निकल गया। थोड़ा सा यूरिया और ज़्यादा डाला देखने के लिए क्या हो रहा है, लेकिन ऑलमोस्ट तो वो क्वालिटी नहीं आएगा। सॉरी, उसमें क्या होगा, ब्रांच होगा, कुछ सोरू होगा। तो ये हो गया। नेक्स्ट सेम है, आपके इधर पड़ा था उम्मीद में। तो ये सब क्यों होता है, आजकल मौसम, कार्बन डाइऑक्साइड गैस है। कार्बन डाइऑक्साइड बहुत फायदेमंद भी है। कैसे फायदेमंद है, कार्बन डाइऑक्साइड से ही पौधा अपना खाना बनाता है, फिर उस खाने को हम खाते हैं। अगर कार्बन डाइऑक्साइड नहीं होता तो हम लोग भी नहीं होते, और खाना नहीं मिलता। पौधा क्या करता है, ऑक्सीजन छोड़ता है, हम ऑक्सीजन लेते हैं, कार्बन डाइऑक्साइड से खाना बनाता है, ये फायदेमंद हुआ। लेकिन यही कार्बन डाइऑक्साइड जब ज़्यादा हो जाता है, नियम है, ये होना ही है। तो ये सब जो है वातावरण को प्रभावित करता है। तो हम स्मार्ट कैसे करें, स्मार्ट कैसे बनेंगे। स्मार्टफोन अभी है ना आपको किसी के पास। पहले फ़ोन कौन सा था, जिसमें सिर्फ बातें होती थी ना। आजकल फ़ोन में क्या है, वीडियो कॉलिंग भी होने लगा है। स्मार्टफोन देखो, ये निकाल दिया स्मार्टफोन। तो क्यों स्मार्टफोन आया, काम सिर्फ यही है, एक दूसरे का हालचाल जानने के लिए। काम तो यही है ना, चाहे फोटो देख के जानिए, चिट्ठी लिख के जानिए, लेकिन वो स्मार्टफोन है, उसमें सारा काम है। वही काम हम वही करेंगे, पाट चासी या धान चासी या मूंग चास या वो रैंचा सरसों ही करेंगे, लेकिन थोड़ा तरीका बदलेंगे, बस वही है स्मार्टफोन। वो तरीका बदल, उसमें अगर पानी देने में मेरे को 1 बीघा में 3-4 घंटा लगता है, इसमें 2 से 2.5 घंटा लगेगा, क्योंकि ऊपर वाला हम नहीं दे रहे, हम फ्लो में दे रहे हैं। वैसे हम क्या करते हैं, 1 बीघा 5 कट्ठा ऐसे कोना पे पानी छोड़ दिए, धीरे धीरे पहुँचा रहा है। वो वेस्टेज ऑफ पानी है, उससे पानी की जल की बर्बादी है, वो उस तरह नहीं करना। इससे हम क्या कर रहे हैं, पानी को बचा रहे हैं। दूसरा, अगर खूब बड़े फार्मर हैं तो ये नहीं करते हैं, कौन उतना वाल वहाँ डालेगा, कौन उतना। एक बार प्लैंकिंग कर रहे हैं, एक बार जुताई कर रहे हैं, 2 से 3 बार हर फील्ड में हो जाता है। अब बोल रहा है वो समय में एक रोटावेटर है, एक ही रोटावेटर में सारा काम हो जाता है, प्लैंकिंग ये वो। एक प्रॉब्लम इसमें क्या है, रोटावेटर है आपके गाँव में, एक प्रॉब्लम क्या है, बोलते हैं 1 बित्ता के नीचे थोड़ा माटी सख्त हो जाता है। उसका उपाय है 2 साल में एक बार फिर आप उसको ब्लॉक कर दीजिए। लेकिन 1 घंटा अगर ट्रैक्टर चलता है, जानते हैं जो गैस निकलता है वो लगभग 12 से 15 केजी निकलता है 1 लीटर डीजल जाने में, 12 से 15 केजी। और इसमें 4.5 लीटर में आपका 1 हेक्टेयर हो जाएगा। और जब 3 बार करेंगे तो क्या होगा, 12 लीटर होगा। 3 अगर बार करेंगे तो 12 लीटर होगा। उस तरह से हम डीजल का कंजम्पशन कम कर रहे हैं। डीजल महंगा हो रहा है, डीजल से जो पोल्यूशन हो रहा है उसको हम कर रहे हैं कैसे,
एक नया तरीका जुताई का ये करके यूज करके नेक्स्ट करो একটা এই मशीन আছে আপনার গ্রামে या पंचायते या डिस्ट्रिक्ट के जीरो टिले আছে नहीं ये पंजाब हरियाणा में शुरू कर दिया धान काटा पड़े बस ये ले जाइए उसी में शुरू कर दीजिए जैसे मैं बोला ना कि पलवा करते हुए खाने रखते हुए स्ट्रॉ धीरे धीरे और आपका जैसे सख्त माटी है वहाँ पे बलवाई मिट्टी है रेती बेसी उसमें भी ये की वाटर होल्डिंग मतलब जल को पकड़ के रखने के लिए वो एक काम आता है ये धीरे धीरे सड़ता गलता है तो ऑर्गेनिक मैटर बनता है आजकल नहीं बनेगा 10-12 साल 15 साल में आपका मिट्टी में तब आँख से दिखेगा परिवर्तन वैसे थोड़ा थोड़ा परिवर्तन वो दिखता नहीं है तो ये चलने लगा है एक ही बार बस जुताई का काम ही खत्म उससे पैसा भी बचता है वातावरण भी बचता है नेक्स्ट देखिए पहले इधर का है 1 2 3 4 इतना ट्रैक्टर देते थे उसके बाद आया समय में कम अब बोल रहा है कोई देना ही नहीं आगे ट्रैक्टर पे की जगह ছিল जो से जगह वाला ना यूरिया उसका गैस यहाँ पे पानी जमता है तो वो गैस निकलता है इस पानी को निकाल के हम अपना पॉन्ड और वहाँ पे जहाँ पे एक जगह जाके एकत्रित कर दें जब पानी का परत मोटा ज़्यादा हो जाता है तो कोई गैस नहीं निकलता है जब पतला ज़्यादा पानी का परत रहता है तब करने में जो कोल जलता है वो भी वातावरण को प्रदूषण करता है अगर हम कम मेरा ये बल्ब यूज करेंगे तो कम हम किलोवाट यूज करेंगे फायदा अभी क्या बोले थे कि मिट्टी से भी गैस जो है निकलते रहता है अपने आप चलते रहता है वो प्रोसेस चलेगा ये कवर करके रहता है निकलने जैसे मान लीजिए नाइट्रोजन गैस निकल रहा है जब नाइट्रोजन बनता है अंदर इसका जड़ खींच लेता है वैसे क्या होता है फाँका रहता है खाली जगह निकलता है अगर वो कवर रहेगा वो निकलेगा नहीं वो ज़्यादातर यूज नहीं निकलेगा भी तो कम निकलेगा उसकी निकलने की मात्रा को कम कर दिया देखो एक तो इनकम तो हो रहा है इनकम तो हम ले रहे हैं वो अलग है लेकिन साथ में इन्वायरमेंट की भी रक्षा कर रहे हैं तो ये मूंग है वो सब लेग्यूम मूंग है मसूर है मटर है मसूर मटर तो आप करते हैं मूंग तो अभी हम लोग का जो है कि मटर वेस्ट बंगाल गवर्नमेंट भी कर रही है पाट के साथ मूंग लगाना पाट के वो साल में एक बार जैसे अगर आप 3 क्रॉप ले रहे हैं जैसे जूट ले रहे हैं धान ले रहे हैं या मस्टर्ड ले रहे हैं या जूट ले रहे हैं धान ले रहे हैं पोटैटो ले रहे हैं या धान पोटैटो जो भी ले रहे हैं आलू तो एक न एक बार अपने प्लॉट में लेग्यूम जरूर लगाए इसको क्या बोलते हैं पता है यूरिया का फैक्ट्री बोलते हैं यूरिया का फैक्ट्री क्यों बोलते हैं यूरिया का फैक्ट्री ये जो आप उखाड़ेंगे जब मौसम 1 kg यूरिया में 15 से 16 kg कार्बन डाइऑक्साइड वातावरण में जाता है अगर हम 25 kg बचा लिए तो सोचिए कितना हुआ 300 kg कम से कम कार्बन डाइऑक्साइड को वातावरण जाने से रोकती है और इसमें फायदा तो ये हम हुआ है इसके बाद इसका पत्ता गिरता वो भी न्यूट्रिएंट एक और फायदा है देखो पाट और मूंग इसके लिए क्या है ये इसके लिए पाट हमारे पास मशीन है ये फार्मर का वो है और पाट भी उसमें 25 क्विंटल जो है आप हेक्टेयर में कर सकते हैं ले सकते हैं पाट के साथ मूंग उसके बाद एक पिटिंग कीजिए अगर आपको जरूरत है लेकिन इसमें करना क्या है जॉल का रिस्ट्रिक्शन एक ही जॉल देना है शुरू में खूब जॉल दरकार है ज़्यादा जॉल देंगे तो मूंग पाट पे चढ़ जाएगा और उसको रोक के रखेंगे जॉल देंगे नहीं जो बिस्टी थोड़ी बहुत हुई चले उसके बाद पाट हटाएंगे और 25 kg पर हेक्टेयर क्या होता है सराहने उनके पास आ जाता है इसलिए वेस्ट बंगाल गवर्नमेंट भी इसको अपने लेवल पे हम तो ज़्यादा नहीं कर सकते हम तो यहाँ करके दे दिए वो खुद करवा रहे हैं और मूंग का कौन सा वैरायटी है यहाँ RME 62 है इस बार जो नतुन वैरायटी दे रहे हैं TMB 37 55 से 60 दिन में हो जाए 55 दिन में ही हो जाएगा और उसमें अगर जॉल देंगे ना तो 55 दिन मतलब 75 दिन में होगा पोल्यूशन कितना करता है तो ये भी अगर 1 क्विंटल पाट सराया ना तो 5 kg मीथेन निकलता है धान में निकलता है 30 से 75 kg पर हेक्टेयर अगर कितना दिन लगता है पाट सड़ने में 21 दिन 25 दिन जैसा जो है 25 से 30 दिन मेरे पास एक पाउडर है वो बाद में बताएंगे नेक्स्ट ये रेटिंग ये 6 से 7 दिन में जो है ड्यूरेशन कम कर देता है एक पाउडर है रेटिंग में डालेंगे जल्दी से जल्दी हो जाता है क्रेजब सोना नाम से ভালো কাজ হচ্ছে না কি কি প্রবলেম আছে তুমি বলুন তো আগে বলেছেন আচ্ছা রেটিং এর প্রবলেম হচ্ছে কি
वो ঠিকঠাক করছে না होच्छे ना देखो डिफरेंट बोल रहे हैं कि वो पार्ट वो सख्त हो जा रहा है ना, लेकिन ऐसा तो मैं देखा नहीं और सुना ही नहीं। फिर भी अगर हुआ है तो सर से आप बात कर लेंगे, वो फिर समझाएंगे कि किस तरह दिए नहीं दिए। নেক্সট তো স্যার की তোমার होच्छे? পাশ গিয়া था हाँ हाँ। कौन ও শোনা বাবা आपके पास? तो आप रिपोर्ट दिए कि हमारा पार्ट सॉफ्ट हो गया? हाँ अच्छा चलो ठीक है, एक ये भी रिपोर्ट आया। तो अगर मान लो कि ये पाउडर 7 दिन भी कम कर दिया, अगर इस तरह का जिनको प्रॉब्लम नहीं हुआ 7 दिन कम किया और एक 25-30 एक बार जब थिनिंग विनिंग कर लेते हैं, तब जनरली लोग थिनिंग का टाइम देते हैं या स्विंग का टाइम में नहीं देते, एक ही बार देते हैं, नहीं तो एक ही बार दे देते हैं। तो क्या होगा उससे इमिशन उसका कम हो गया। क्यों स्प्लिट करेंगे? धान में कितनी बार देते हैं यूरिया? 2 से 3 बार देते हैं ना, क्यों उसका एक ही बार देते हैं? वाह ये बहुत गलत है। लेकिन एक ही बार देने से क्या होगा? देखिए आप देते हैं, कब देते हैं आप? कब है? রেটিং হওয়া था ना नहीं ये धान पैडी सीटिंग का उसी टाइम देते हैं, उसी टाइम। देखो यूरिया एक ऐसा चीज है, आप फॉस्फेट पोटास जो केमिकल उसके साथ फिक्स हो जाता है, ठीक है। तो इसलिए यूरिया को आप खुद करके देख लीजिए, सिंपल तरीका है। 2 से 3, मैं तो 3 कहता हूँ कि एक बार उस टाइम दे दीजिए, 3 भाग में बांट लीजिए, 30 kg दे रहे हैं, 10 kg दे दीजिए जब ट्रांसप्लांटिंग किए। उसके बाद जब ड्रिलिंग शुरू हुआ, जब पानी साइड से निकलने लगा तब 10 kg। उसके बाद जब उससे निकलने लगा पेनिकल, वो निकलने लगा तब दीजिए। आप खुद देखेंगे कि मेरा क्रॉप अच्छा है। और ये सिंपल तरीका है। अब बोलेंगे सिंपल तरीका है, अब इन्वायरमेंट का भी बचत। अभी क्या होता है, यूरिया नाइट्रोजन अगर कार्बन डाइऑक्साइड 1% हानि करता है ना, तो ये नाइट्रोजन पता है 290 गुना ज़्यादा हानि करता है। इसलिए मैं यूरिया पे ही ज़्यादा जोर दे रहा हूँ। कार्बन डाइऑक्साइड मिट्टी से भी निकल रहा है, तो अगर किसी एक मोलिक्यूल को डैमेज करेगा तो नाइट्रोजन 298 गुना हाइयर डैमेज करेगा। और एसी से जो गैस निकलता है, एसी देखें, वो सबसे ज़्यादा हानिकारक है, वो 350-400 गुना हानिकारक है। तो हम कृषि क्षेत्र में तो एसी मतलब नहीं, कृषि में किससे मतलब है? नाइट्रोजन से, यूरिया से। उसको बचत करना और उसको यूज़ करना, उसको अगर ठीक से यूज़ करें। एक तो फार्मर नहीं, हमारे 56 करोड़ फार्मर, बहुत फार्मर है। अगर हर फार्मर या हर फार्मर फैमिली मान लो 30 करोड़ है, 10-10 kg यूरिया का रक्षा करे, सोचो कितना यूरिया का प्रोडक्शन कम हो जाएगा और कितना वातावरण को ये हो। सिंपल सा काम है, स्प्लिट डोज से ही हम एफिशिएंसी बढ़ा सकते हैं। उसमें मेरे को बस ज़्यादा टेंशन नहीं है, 2 लेबर लग सकता हो सकता है, ज़्यादा बीघा में लगे छिड़कने के लिए। ऐसे एक बार लग जाए, ऐसे 2 लगे। और पता है चाइना में क्या करता है? पैडी में मिट्टी में वो यूरिया को मिक्स करके मिट्टी का गोला बना के ऐसे ऐसे करके जड़ के बदल कर देता है, ताकि वो वहीं अगर उससे पहले घुल के नीचे आए और नीचे जड़ में ही रहे, इधर उधर नहीं भागे। इतना मतलब यूरिया के प्रति लोग कॉन्शियस है। सब पौधा को बहुत अच्छा लगता है, हरा हरा दिखता है, लेकिन आदमी के लिए खराब है। इसलिए आजकल ऑर्गेनिक फार्मिंग, जैविक खेती आया है ना, यूरिया। तो ये सिंपल से मेथड से हो गया होगा। क्या होगा, वो बैक्टीरिया फ्लो कर जाता है, काम नहीं है। वो जो ट्रेनिंग है ना, फार्मर ट्रेनिंग है ना, काशीपुर, हाँ पूरा काना नदी है, काना नदी, अच्छा अच्छा वो ए वाला पार्ट है, हाँ ए वाला पार्ट है। वो जो हाकिमपुर है ना, हम्म, हाकिमपुर बिथारी हाकिमपुर है ना, अच्छा नॉर्थ चूसरा, अच्छा अच्छा वो सुनाई नदी है, बांग्लादेश एवं इंडिया, अच्छा हाँ 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 उधर ऐसा अच्छा पार्ट रनिंग फ्लो है। रनिंग फ्लो है। और सबसे घटिया पार्ट कहाँ का है पता है? है? सबसे खराब पार्ट, एकदम काला कलर, एकदम वो तो अपना बहरमपुर है, मुर्शिदाबाद। अरे क्या करते हैं वो, मैं तो वो जो नर्सरी होता है उसका जब वहाँ हट गया, उसी कीचड़ में डाल के कीचड़ पर डाल देते हैं। जंगीपुर बहुत सारा, मैं तो सारा मुर्शिदाबाद में से देखा। मैं कहा और आपका होगी तो ठीक है, चलो ठीक है, ये सब मुर्शिदाबाद। तो पार्ट का क्वालिटी के लिए तो पाउडर तो देखो ज़्यादातर, इसलिए जो हम आई केयर है, JCI का प्रोग्राम है झूठ बोल का, वो लिया है पाउडर लिया, नेल वीडर लिया। वो हमारा लिया। अच्छा वो शुभ्रा है ना, शुभ्रा इजीरा का शुभ्रा पाउडर है ना, अच्छा, वो लिक्विड सिलो, फिर पाउडर,
अगेन वो लिक्विड बनाने के चक्कर में, क्योंकि वो हाथ देने में लोग का बहुत लोग बोलता था खुजली। जब मैं फार्मर पूछा कि नॉन स्टॉप, ये बोला नहीं किच्चू हो नहीं किच्चू, वो किच्चू नहीं, वो पाउडर। শুনুন পাউডারে ওই যে পোষণ যেটা আপনার মানে হাত চুল প্রচন্ড একবার চুলকুড়িতে কয়েকদিন हाँ, इस तरह का शिकायत आता था कि सर, तो लेकिन वो है किसी पाउडर है, किसी किसी को एलर्जी है, हो सकता है, लेकिन ऐसा कुछ इन जनरल वे में ऐसा नहीं। वो तो दाल का है, आट में दीजिए, धान में दीजिए, सब्जी में पता है सब्जी में कैसे दाल डालते हैं लोग, ऐसे ऐसे जाके जहाँ पे जड़ है वहीं पे थोड़ा 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 करके डालते हैं, उसको स्पॉट एप्लीकेशन बोलते हैं। नाइट्रो ये लीजिए, यूरिया स्प्रिट। दूसरा, जितना कम से कम में अच्छा हो सके ट्रैक्टर उतना ही कम चलाना है। टीले उसमें तो आपका खर्चा भी होगा, 500-600 लेता होगा इसका 1 घंटे का लेता है ट्रैक्टर, तो अगर घंटा बच गया ज़्यादा तो आपका पैसा बचा। तीसरा, लेग्यूम मीन्स मूंग दाल, दलहनी फसल, जो भी दलहनी फसल है एक बार फील्ड में जरूर कीजिए। ये 3 ही बातें हैं, इतना मैं स्लाइड का निचोड़ 3 ही है, क्यों बाकी सब तो भूल जाएंगे कि क्या वो बोल के गए। तो 3 ही चीज़ लीजिए, यूरिया, दलहनी फसल कैसे लेंगे, और कम से कम ट्रैक्टर का यूज और डीजल का यूज कैसे करेंगे। अगर इस तरह करेंगे तो सब सही सलामत रहेंगे, हम भी, आप भी और फ्यूचर का जनरेशन भी। और ये इतना डिफिकल्ट नहीं है ये करना, अगर 2 लेबर में हम यूरिया स्प्लिट कर देंगे कोई दिक्कत नहीं, ठीक है। और धन्यवाद। अगर कोई क्वेश्चन है तो हो गए স্যার তাহলে কালকে আমরা
আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে রোগ এবং পোকা। যারাই চাষ করেছেন তারাই বুঝেন যে রোগ এবং পোকা কি পরিমাণ ক্ষতি করে। যদি ঠিকমতো ব্যবস্থা ঠিক সময় না করেন তাহলে ফসল কাট থাকবে, তারাই কেটে খেয়ে নেবে। তো দেখা যাচ্ছে যে ভারতে যত কৃষি উৎপাদন হয় তার একটা বিশেষ অংশ এই রোগ এবং পোকাদের নষ্ট করে দেয়। এই পরিমাণটা যদি পুরো এখানে বন্ধ করতে হবে। এই পরিমাণটা হিসাব করে দেখা যায় কীটনাশক ব্যবহার করা হয় ভারতের পরিমাণ কিন্তু খুবই কম, 400। ঠিক আছে, বেশ। এই 400 গ্রাম প্রতি হেক্টরে ব্যবহার করার ফলে কি পেয়েছি আমরা? সঙ্গে সঙ্গে ফল পেয়েছি আমরা, পোকা মরে গেছে, ফসল বেঁচে গেছে। কিন্তু আমরা কিন্তু বাঁচিনি। কথাটা বুঝলেন? ওই যে পেস্টিসাইডটা ব্যবহার করলাম, সেই পেস্টিসাইডের অবশিষ্টাংশ রয়ে গেছে আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে। আমরা যা কিছু খাই, ভাত, ডাল, রুটি, মাছ, মাংস, দুধ, সব কিছুতেই ওই পেস্টিসাইডের একটা অংশ রয়ে গেছে। এবং এই পেস্টিসাইডের মাত্রা অতিরিক্ত ব্যবহার, যেটা আমরা বলি, সেটা ব্যবহার না করে চাষিরা সবসময় বেশি ব্যবহার করে। তার ফলে কি হয়, এবং আমরা যে পেস্টিসাইড ব্যবহার করতে বলি সেটা না ব্যবহার করে আরও পাওয়ারফুল পেস্টিসাইড ব্যবহার করে। তার ফলে কি হয় যে এই খাদ্যদ্রব্যে পেস্টিসাইডের অবশিষ্টাংশের পরিমাণটা বেড়ে যাচ্ছে দিনের দিন। এবং এমন কিছু ক্ষেত্র আছে যেখানে এর পরিমাণটা মানে খাবার অযোগ্য, মিনিমাম রেসিডিউয়াল খাবে গিয়ে সেই আঙুরটা না ধুয়ে বা ধুলেও কিছু হবে না, ধুলে এগুলো ওয়াটার সলবল নয়। তাহলে কী খাচ্ছি আমরা? সেই সব ফলমূল, যেসব শাকসবজি যেগুলো আমরা কাঁচা খাই, সেগুলো অতিরিক্ত পরিমাণে পেস্টিসাইড আছে। এবার বাকিটার দায়িত্বটা আপনার। পেস্টিসাইড ব্যবহার করার সময় খুবই সাবধানে ব্যবহার করতে হবে। হয় আমাদের যে সুপারিশ সেটা মেনে নিতে হবে, নিজে থেকে এক্সপেরিমেন্ট করা, নিজের ইচ্ছায় করা বা দোকানদারের কথা শুনলে কিন্তু ক্ষতি। শুধুমাত্র আমাদের ক্ষতি নয়, আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষতি, আমাদের ছেলে পুলে নাতি নাতির ক্ষতি, আমাদের পরিবেশের ক্ষতি, আমাদের ভবিষ্যৎ হবে। সাবধানতা এখানেই রাখলাম। নেক্সট এই যে পেস্টিসাইড ব্যবহার করার ফলে আমরা তো সঙ্গে সঙ্গে ফল পাচ্ছি, কি আমাদের ফলনটা বেড়ে গেল, পোকামাকড় উপদ্রব হচ্ছে না। কিন্তু আরো এই যে খাদ্যদ্রব্য কলুষিত করা ছাড়াও আরো অনেক এই পেস্টিসাইড নিয়ে যাওয়ার কথা বলার আগে কতগুলো বলে দিই। পেস্টিসাইড শুধুমাত্র আমাদের উপকারী করে না অপকার করে, এইটা প্রথমে একটা কথা আলোচনা হয়ে যাক পরিষ্কার, যে পেস্টিসাইডটা কি আমরা ব্যবহার করব। কেননা একদিকে যেমন আমরা ফল পাই, অন্যদিকে আমরা কুফল পাই। তো সেই কুফলের মধ্যে একটা তো বললাম খাদ্যদ্রব্য কলুষিত, পরিবেশ দূষিত হচ্ছে, আর একটা হলো যে পেস্টিসাইড থেকে আমরা অনেক আমাদের অভিজ্ঞতাতে অনেক দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে প্রধান দুর্ঘটনা হচ্ছে ভোপালের গ্যাস দুর্ঘটনা, তারপরে কাশেরগঞ্জের এন্ডোসালফান, যে এন্ডোসালফান একসাথে খুব বেশি ব্যবহার হতো, সে এন্ডোসালফান আজ আর ব্যবহার হয় না। কেননা এন্ডোসালফান নিয়ে এত বেশি ব্যবহার হয়ে গেছে যে ওটা সুফলের চেয়ে কুফল বেশি দেয়। এই নিয়ে বহু আলোচনা, বহু চর্চা হয়েছে, সব আলটিমেটলি এন্ডোসালফান বন্ধ হয়ে গেছে। তারপরে তো পেস্টিসাইড দিয়ে আজকাল তো সুইসাইড করবো বললেই তো পেস্টিসাইড অভিশাপ না আশীর্বাদ ভাবেন আপনারা। চলো নেক্সট। পেস্টিসাইড ছাড়াও কিন্তু রোগ পোকা দমন করা যায়। কিভাবে? মানে আমাদের ক্ষতিকারক জিনিসটাকে মারার জন্য আমরা ব্যবহার করছি আর একটা জৈব মানে একটা জীবকে ব্যবহার করছি। তাহলে এর ফলে পরিবারের আমাদের পরিবেশের প্রতি কোনো রকম কুপ্রতিক্রিয়া বা কোনো নেগেটিভ ইফেক্ট নাই। এর মধ্যে প্রধান উদাহরণ হচ্ছে আমাদের কৃষিকাজ, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা এমন এক ধরনের ছত্রাক যেটা ব্যবহার করলে রোগ কমে যায়, বিশেষ করে পাটের ডাঁটা পচা রোগ কমে যায়। আর আজকাল এখানে আর একটা কথা বলেছি, আজকাল নতুন কথা উঠছে কি ট্রান্সজেনিক প্ল্যান্ট। ট্রান্সজেনিক প্ল্যান্ট মানে হচ্ছে নতুন ধরনের গাছ যেটার ফলন হবে বেশি, রোগ পোকা লাগবে না, বিনা বিষে, বিষ দিতে হবে না।
এর মধ্যে যেটা প্রথম আবিষ্কার সেটা হচ্ছে বিটি কটন, বিটি তুলো। বিটি তুলো নিয়ে অনেক চর্চা হয়েছে, এখনো হচ্ছে, এবং ওটা তো চাষিদের হাতে পৌঁছে গেছে। কিন্তু যেটা এখন আলোচনা চলছে চাষিদের হাতে পৌঁছয়নি, হয়তো আগামী কয়েক বছরের মধ্যে পৌঁছে, সেটা হচ্ছে বিটি বেগুন। বিটি বেগুন হচ্ছে এক ধরনের ট্রান্সজেনিক বেগুন, যে বেগুনে ওই যেটা বেগুনে পোকা লেগে যায়, ভেতর ঢুকে যায়, সেই পোকাটা লাগবে না, বিষও লাগবে না। কিন্তু এখনো অবধি সেটা আলোচনা এখনো অবধি সম্পূর্ণ শেষ হয়নি, আলোচনা চলছে যে এটা মানুষের শরীরের পক্ষে ঠিক ছাড়ছে না। কিন্তু ভারতে এখনো দেরি আছে তো। আনঅফিসিয়ালি এই বেগুন বিক্রি হচ্ছে না। কিভাবে? অলরেডি বাংলাদেশ ছাড়িয়েছে, বাংলাদেশ থেকে বীজ চলে এসছে, চাষিরাও খাচ্ছে এবং ব্যবহার করছে। ভারত সরকার এখন অনুমতি দেয়নি। এটা হচ্ছে বিটি বেগুনের কথা। এবার এটা এটা কি গাছ? নিম গাছ। নিম তো কোনো ফসল নয়, কেউ তো চাষ করে না, তাহলে এখানে চর্চার বিষয় কেন? নিম গাছকে কল্পতরু বললেও কম হয় না। কেন? নিম গাছ কোনো খাবার ফল দেয় না, কারণ জাম, কাঁঠাল, পেয়ারা এগুলো তো খাবার ফল আমরা খাই, কিন্তু নিম কিছু দেয় না। কিন্তু নিম যে ফলটা দেয় সেটা কিন্তু অনেক সুফল দেয়। কি সুফল দেয়? আমি যদি আমাদের রোগ এবং পোকার কন্ট্রোলের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে নিম পাতা শুধু রস যদি স্প্রে করা হয়, বা নিমের ডিফারেন্ট প্রোডাক্ট আছে, সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে নিম সিড কার্নাল এক্সট্রা, NSKE। নিমের বীজ, সেটাকে থেতো করে রস বের করে সেটা যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু খুব কার্যকর। অথবা তাও যদি না করে, নিম তেল বাজারে পাওয়া যায়। তো এই যে নিমের ডিফারেন্ট প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোকে বিজ্ঞানীরা ভাগ করে দেখেছে। তার মধ্যে সবচেয়ে যেটা কার্যকরী প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যাজাটেরিক। এটা স্প্রে করে, এটা আপনি নিজেও বাড়ি তৈরি করতে পারেন, অথবা আপনি বাজার থেকে কিনতেও পারেন। বাজারে নিমের প্রোডাক্ট বাজারে সব জায়গায় চলে এবং খুব ভালো কার্যকরী, দামও কম, এবং অন্য কীটনাশকের সঙ্গে একসঙ্গে মিশিয়েও স্প্রে করা যায়, তাতেও কার্যকরী বেশি। আচ্ছা, এবার এতক্ষণ যে বললাম কীটনাশকের কথা, কীটনাশক দিয়ে তো আমরা আমাদের সর্বনাশ করতে চলেছি। এখনো যদি ঘুমিয়ে থাকে, এখন জেগে ওঠে, কারণ জেগে ওঠে সেই পুরোনো বলে ফিরে চলে যেখানে আমরা কীটনাশক ব্যবহার করতাম না। তার মানে তাহলে কি আমরা ওই পোকা লাগা বেগুনই খাবো না? পোকা লাগা বেগুন বা পোকা লাগা জিনিস আমরা খাবো। কি করবো তাহলে? সেক্ষেত্রে আমরা বলছি জৈব চাষ করতে। জৈব চাষ হচ্ছে আমাদের সেই পুরোনো বলে চাষ, কিন্তু একটু দৃষ্টিভঙ্গি আলাদা, একটু বৈজ্ঞানিক নিয়ম নীতি পালন করে আমরা কিন্তু রোগ পোকা লাগবে না, ফলন কিন্তু একটু কম হলেও দাম বেশি পাবো। কলকাতার বাজারে কিছু কিছু জায়গাতে এই জৈব প্রোডাক্ট, জৈব পদ্ধতিতে চাষ করা বেগুন, জৈব পদ্ধতিতে চাষ করা পটল সব পাওয়া যায়। তো তার দাম একটু বেশি, কিন্তু যেহেতু ফলন কম, দাম একটু বেশি। সব বাজারে পাওয়া যাবে। এর জন্য সার্টিফিকেট লাগে, এর জন্য একটা কোঅপারেটিভ লাগে, একটা অর্গানাইজেশন আছে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের যে নিকটবর্তী যে কৃষি অফিসার আছে তার সঙ্গে যোগাযোগ করে করতে পারবে। এবার আসি পাটের কথা। পাটের রোগ যেখানেই যারাই পাট চাষ করেন, পাটে কিন্তু কিছু গাছ শুকিয়ে যায়। ছোট অবস্থা শুকাবে, বড় অবস্থা শুকাবে, একদম সেখানে এই রোগ অনিবার্য রূপে আসবে। এবং মানে আমার কথা ফেস করতে, আপনাদেরকেও চাষিদের মাঠে ফেস করতে হবে গাছ কেন মরে গেল। এক আধটা গাছ বললেও অসুবিধা ছিল না, কিন্তু এমন এমন জায়গা আছে, এমন এমন জেলা আছে, এমন এমন এলাকা আছে যেখানে এই পাট মরা, পাট শুকিয়ে যাওয়া, পাট কালো হয়ে যাওয়া, এই যে জিনিসটা, এটা এত বেশি চাষিদেরকে মাথায় হাত, চাষিরা আর পাট কাটতে যেতে হয়। ওই জমিতেই পাট শুকিয়ে গেল। ভালো জমি কালকেও ঠিক ছিল, দিন সাতেকের মধ্যে পুরো জমি কালো হয়ে গেল। কি করবেন তাহলে? এই যে কারণে গাছগুলো মরে যায়, তার সেই রোগটার নাম হচ্ছে ডাঁটা পচা রোগ। ডাঁটাটা পচে যায়।
প্রথম অবস্থায় যখন বীজটা প্রথম বেরোলো, চারা গাছ বেরোচ্ছে, তখনই গাছটা শুকিয়ে যাবে। সেই অবস্থায় হয়তো অতটা ধরা পড়বে না, কারণ আমরা পাট গাছে বেশি সংখ্যায় ফেলি, নিড়ানি দিয়ে তুলে ফেলে দিই। কিন্তু নিড়ানির পরে 1 মাস পরে যে গাছটা মরে যায়, তখন কিন্তু বোঝা যায় গাছটা যখন এত বড় হয়ে গেল, তখন যদি গাছ মরে যায় তখন কিন্তু চিন্তার বিষয়। প্রথমে একটুখানি দাগ হবে, প্রথমে একটুখানি দাগ হবে, দাগটা আস্তে আস্তে বাড়বে, বাদামি দাগ, বাদামি দাগ থেকে কালো দাগ, দাগটা বাড়তে বাড়তে পুরো ডাঁটাটায় বাদামি রঙ হয়ে কালো হয়ে যাবে, পুরো গাছটা শুকিয়ে যাবে, পাতা সব পড়ে যাবে, গাছটা শুধু কালো রঙ হয়ে দাঁড়িয়ে থাকবে। যদি তোলা যায় দেখবে শিকড়টাও পচে গেছে। 2-1টা গাছ মরলেও চিন্তা নাই, কিন্তু যখন খুব বেশি মরবে তখন কিন্তু চিন্তার বিষয়। চাষিদের সে বলে না, আমাদের মহারাষ্ট্রে চাষিরা মাথায় হাত দেয়, এত লোন নিয়ে আলু চাষ করলাম, হুগলিতে হয়েছে যে দাম পেলাম না, সব গেল। এই রোগটাও সেই একই অবস্থায় দাঁড় করাবে চাষি। দেখা গেছে এই রোগটা পাটের দুটো প্রজাতিকেই লাগে, প্লাস এর সঙ্গে একটা মাটির সম্পর্ক আছে। যে মাটিতে একটু অ্যাসিডিক মাটি, যাতে ক্যালসিয়াম এবং পটাশ কম থাকে, এই রোগটা বেশি হয়। তবে হুগলি জেলা, আমরা সব হুগলি জেলা তো, হুগলি জেলা চাষিদের অত পাট নিয়ে অত চিন্তার কারণ নয়, কেননা আপনাদের রেকর্ড খুব ভালো। সারা ভারতে, কেউ বলেছে কেউ জানি না, সারা ভারতে যত পাট তৈরি করে, যত পাট উৎপন্ন হয়, এই হুগলি জেলার চাষি হচ্ছে পাটের রেকর্ড। এত বেশি ফলন কেউ হতো মুর্শিদাবাদের পাট বেশি চাষ করতে, এলাকায় বেশি হতে পারে, কিন্তু যদি আমি পার হেক্টরে দেখি, কিন্তু হুগলি জেলা সবচেয়ে। উত্তর 24 পরগনার লোকে বলে আমরা অনেক চাষ করি, কিন্তু যখন আমি গড় ফলনে যাই, তখন কিন্তু হুগলি জেলা সবার উপরে। কেন? কারণটা খুব সোজা, কারণ হুগলি জেলার লোকটা পাটের আগে আলু চাষ করে, আলুর যে সারটা সেটা পুরো পাট ভোগ করে। অন্য জেলাতে তাছাড়া প্লাস কিছু আবহাওয়ার, মাটি, কিছু আছে, প্রভাব আছে, যার জন্য হুগলি জেলাতে ফলনটা খুব বেশি। চল নেক্সট। তো আমি একটা রোগেরই কথা বললাম, সে রোগটা হলো ডাঁটা পচা রোগ, যেটা শুধু ডাঁটাতেই লাগে না, গাছ ছোট থেকে বড় অবধি যে কোনো অবস্থাতে লাগলে পরে গাছটা পুরো শুকিয়ে যায়। বেশ, চলো। এই যে ওর ডাঁটা পচা রোগটা হলো, আপনি বোঝালেন, প্রতিরোধ কি করে করা যায়, এর কি? বলছি সেটাই করছি। তত ক্ষতি করতে পারবে না, সে পোকাগুলো হিসাবটা নিয়ে নেবে। পাট গাছ যখন বড় হলো, যখন ছোট থেকে বড় হচ্ছে, পাট গাছ হচ্ছে 3-4 মাসের ফসল, 120 দিনে পাট কাটার কথা। এর মধ্যে ব্যাপার আছে, কিন্তু 90 থেকে 120 দিনে পাট কাটা যায়। 90 দিনে পাট কাটলে পাটের কোয়ালিটি একটু ভালো হবে, ফলন একটু কম হবে। 120 দিনে পাট কাটলে ফলন বেড়ে যাবে, কোয়ালিটি কমে যাবে, মাঝামাঝি আসে 110 সবচেয়ে ভালো। তো প্রথম যখন আমি পাটের বীজ যখন ছড়ালাম, তখন প্রথম অবস্থাতেই যখন চারা গাছ ছোট, একদম ছোট, বেরোতে 5 দিন, আরো 15 দিন হলো 20 দিন। 20 দিনের মধ্যে একটা নতুন পোকা আসবে, তার নাম হচ্ছে নীল পোকা। এই পোকাটা চারা গাছ যখন বেরোবে, চারা নরম থাকবে, ডগাটা কেটে দেবে। আপনিও দেখতে পাবেন না, কাঠি পোকার মতো, আলুর যেমন কাঠি পোকা সারা রাত ঘুমিয়ে থাকে, সারাদিন ঘুমিয়ে থাকে, সারাদিন ফাটলের নিচে, মাটি ঢেলার নিচে, পাতার নিচে লুকিয়ে থাকে। আর যেই রাত সন্ধ্যা সূর্যটা ডুববে, ওরা এবার ঘুম ভাঙলো ওদের, এবার ওরা সারা রাত ক্ষতি করবে। কাল দেখে এলাম সব জমি সব ঠিক আছে, আজকে গিয়ে দেখলাম সব কেটে দিয়েছে, কেউ কাটেনি, পোকাটা কেটে দিয়েছে। একে দমন করা কিন্তু কঠিন ব্যাপার। যদি সারাদিন সিলাই করে বসে থাকে, কিচ্ছু হবে না। যত হাই বা নিশ্চয়ই আছে, তার জন্য তো আমি বলবো, সেটাই তো আমি। তো
এই পোকাটা যদি আপনি দিনের বেলা স্প্রে করেন কিচ্ছু করতে পারবেন না। স্প্রে করতে গেলে আপনাকে সূর্য ডোবার পরে সন্ধ্যের আগে স্প্রে করতে হবে। কি ওষুধ পড়া হচ্ছে। আচ্ছা, গাছটা আরেকটু বড় হলো, তখন তিনখানা পোকা আসবে। একটা হলো হলুদ মাকড়, একটা হলো ওই ধূসর পোকা মানে দেবড়ো পোকা, আর একটা হলো ওই আনকা পোকা বা এই পিয়ন পোকা। প্রথম যেটা বললাম নীল পোকা, এরকম হয়, সেটা শুধু পাটে লাগে না, বিভিন্ন যত রকমের শাকসবজি আছে কাউকে ছাড়ে না, সব সময় খায়। ও খুব বেশি খায়, পাতা খেয়ে দেবে, পাতা গাছ শেষ করে দেবে যদি ঠিক মতো ব্যবস্থা ঠিক সময় না করে। নেক্সট, এই যে ছোট অবস্থাতে ফুটো করে দিয়েছে, পাতা কেটে দিয়েছে। তারপরে এলো ওই যে যেটাকে বলা হয় ঘোড়া পোকা। ঘোড়া পোকা মানে হচ্ছে ঘোড়ার মতো গুটি গুটি চলে। প্রথমে পাতা খাবে, পাতা কিনারাতে খেতে শুরু করে, এরপরে খেবড়াভাবে খাবে, কোনো সুষ্ঠুভাবে সমানভাবে খাবে। তারপরে আসবে অনেক সময় দেখবে পাট গাছে, গত বছর জামাই বাটিতে সমস্যা হয়েছিল, পাট গাছের শাখা প্রশাখা বেরিয়ে গেছে। তো যা ওটা এই কারণে না, সেটা অন্য কারণে। আমরা গিয়ে দেখতে পারি, বুঝতে পারিনি কেন হচ্ছে। যদি এক ধরনের পোকা আছে, তাকে বলা হয় এপিয়ন পোকা বা আটকা পোকা, ওটা গাছে ডগাতে ওই স্ত্রী পোকা ডিম পেড়ে দেবে, ফলে যে শুক্তিটা বেরোবে সেটা ওইখানে ডগাটা নষ্ট করে দেবে। ডগাটা বাড়তে পারলো না, তখন নিচে দিকে শাখা প্রশাখা বেরোবে। ডগাটা শুকিয়ে গেছে, এই চারিদিকে শাখা প্রশাখা, এই পাট কিন্তু ছাড়ানো যাবে না। আর যদি এবার কোনো রকম কষ্ট করে ছাড়িয়েও দিয়েছেন, পাটে কিন্তু দাম কিন্তু বাজার নেবে, মিল মালিক দেবেই না। এই পাট দিয়ে কিছু কাজ করা যাবে। তারপরে আর একটা জিনিস আছে, পাতাটা অনেক সময় এরকম হয়, এটা কিন্তু আবহাওয়ার উপর নির্ভর করে। মানে যখন অনেক দিন ধরে গরম চলছে, একটা খুব গরম চলছে, সেই সময়ে পাতাগুলো গুটি গেছে। গুটি গেছে কেন? পাতার তলায় ছোট 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 হলুদ রঙের এক ধরনের মাকড় থাকে, ওই মাকড়গুলো রস শুষে নেয়, পাতাটা গুটি যায়। পাতার রঙটা পাল্টে, পাতার রঙ নর্মালি সবুজ হওয়ার কথা, একটু হলদে, একটু তামাটে টাইপের হয়ে যাবে। এটা খুব সহজ, খুব দেখা যায়। তবে যদি খুব বেশি এক ঝাপটা খুব মানে ঝেপে বৃষ্টি হয়ে যায়, সব ধুয়ে পড়ে যাবে, আবার পাতা খাবে। বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু স্প্রে করতে হবে। এবার 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 হলো এটা কি পাটা দেখেছেন? এই তো এমন কোনো ফসল নাই যে খায়। নেক্সট, এমন কোনো ফসল নাই যে খায় না। এর প্রকোপ এত বেশি, এর ক্ষতিকারক প্রভাব এত বেশি, ডাঁটাটাতে সাদা 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 লেগে আছে, পাউডার লাগিয়ে দিয়েছে। ভালো করে দেখলে পরে বোঝা যাবে যে ওগুলো এক ধরনের ছোট ছোট পোকা, ওরা চলে বেড়াচ্ছে, ছোট বড় বিভিন্ন রকমের সাইজে আছে। ওরা খুব জোর রস শোষণ করে, গাছ আর বাড়তে পারে। পাট গাছে লাগলে পরে পাটের ছালা ছাড়ানো যাবে, পাট তো পারবেই না, ওইখানে থেমে গেল। সব গাছে লাগে বেশ। তো এবার আসি কিভাবে রোগটাকে, রোগ এবং পোকাকে কিভাবে দমন করা যাবে, কিভাবে চেক করা যাবে, কিভাবে কন্ট্রোল করা যাবে। সেটা হলো এই পুরো আলোচনার মূল বিষয়। তো প্রথমে যদি আমি রোগের কথা বলি, চলুন বীজ শোধন সেখানে এসে দাঁড়াবে। তো বীজ শোধনটা হচ্ছে সবচেয়ে ভালো কার্যকরী উপায়। কেন? খুব কম খরচে বীজের মধ্যে যেটুকু রোগ থাকে, বীজের মধ্যে রোগটা চুপ করে বসে থাকে। যখনই বীজটা বোঝার কোনো উপায় নেই, সক্রিয় হয়ে গাছটাকে বেড়ে ফেলবে।
ওইদিকেটা কিন্তু বুঝলেন? হ্যাঁ, ওই ব্যাবিস্টিন পাউডারে সাদা সাদা পাউডার যেন প্রতিটা বীজের গায়ে লেগে থাকে। লেগে থাকলে কি হবে, বীজবাহিত যে রোগ, বীজবাহিত রোগের যে ইনুকুলাম সেটা মরে যাবে। প্লাস এই ব্যাবিস্টিন, এই বীজ থেকে যে চারা গাছটা বেরোবে সেই চারা গাছের মধ্যেও ব্যাবিস্টিনটা চলে যাবে। ফলে মোটামুটি 30 থেকে 40 দিন আপনার এই গাছে কোনো রকম রোগ পোকা লাগে। প্লাস মাটি থেকে যে রোগটা আসতো ওই বীজের চারিদিকে একটা সুরক্ষা বলয় তৈরি করবে, তারা বাঁচতে পারবে। মানে বীজ শোধন যদি হলুদ মাকড় লাগে তাহলে কিন্তু আমি কীটনাশক ব্যবহার করলে হবে না। যখন পাতাটা গুটিয়ে যাচ্ছে তখন কিন্তু কীটনাশক ব্যবহার করলে হবে না। সেক্ষেত্রে আমাকে মাকড়নাশক ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো মাকড়নাশক হচ্ছে স্পিরোমেসিফেন জাতীয় ওষুধ, যেমন ওবেরন, প্রতি লিটার জলে 1 ml করে স্প্রে করতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে বলে যাচ্ছি। এবার যদি পোকা লাগে, আচ্ছা ডাঁটা পচা রোগ একবার বীজ শোধন করলাম, বীজ শোধন করার পরেও যদি বীজ শোধন করলে কি হবে, 30 থেকে 40 দিন অবধি আপনার রোগ পোকা লাগবে না। সেটা গেল বীজবাহিত রোগটাকে মারলাম। কিন্তু মাটির মধ্যে যে রোগটা লুকিয়ে আছে সেটা কিভাবে মারবো? তার জন্য আমার কি করতে হবে, মাটিকে শোধন করা খুবই কষ্ট নয়, বেশি খরচ সাপেক্ষ। তো খরচ সাপেক্ষর জন্য ওটা সম্ভব নয়। বিশেষ করে পাট চাষের জন্য মাটি শোধন করা সম্ভব নয়। পাটের বীজ দাম তো স্যার আপনি একবার বলুন না শোধন করার জন্য কতটা কি খরচ? বলছি। তো প্রথম হচ্ছে মাটিটাকে ভালো করে গভীরভাবে চাষ দিতে হবে। বীজ প্লাউ দিয়ে মাটিটাকে গভীরভাবে চাষ দিয়ে মাটি উল্টে দিতে হবে, উল্টে রোদ খাওয়াতে হবে। এই মার্চ এপ্রিল বা মে মাসে যখন খুব রোদ হয়, যত বেশি রোদ খাওয়াবেন তত রোগের মাত্রা কমে যাবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মাটিতে গোবর সার দিতে হবে। মাটিতে গোবর সার দিতে হবে, আর গোবর সার প্লাস সবুজ সার দিতে হবে। সবুজ সার বা জৈব সার। সবুজ সার মানে বোঝেন, কিন্তু আজকাল চাষিদের মধ্যে সময় কোথায়, 3-4টে ফসল নিতে হবে, সুতরাং সবুজ সার করার সময় নেই। তবু যদি পারেন সবুজ সার দেবেন। প্লাস সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে মাটি পরীক্ষা করার পরে, আজকাল তো সয়েল হেলথ কার্ড হয়েছে, মাটি পরীক্ষা করার পরে তার মাটি পরীক্ষার ফল অনুযায়ী এনপিকে 3কে দিতে হবে। এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। নাইট্রোজেন যদি বেশি দেন, শুধু যদি ইউরিয়া দেন, তাহলে কি হবে, রোগ এবং পোকার মাত্রা বেড়ে যাবে। যদি ফসফেট এবং পটাশ, সাধারণত ফসফেট এবং পটাশ দিলে পরে ডাঁটা পচা রোগ কিছুটা কমে যাবে। এবার ইউরিয়াটা আমি একবারে না দিয়ে ইউরিয়াটাকে আমি 3 ভাগে ভাগ করে দেবো। তো 3 ভাগে মানে 3 ভাগের 1 ভাগ দেবো যখন মাটি তৈরি করার সময়, শেষ চাষের সময়। তারপরে 3 ভাগের আরেক ভাগ দেবো প্রথম নিড়ানির পরে। শেষ ভাগটা দেবো, 3 ভাগের শেষ ভাগটা দেবো দ্বিতীয় নিড়ানির পরে। ফসফেট ও পটাশ দেবো শেষ চাষের সময়। তাহলে আমাদের মিটার মাটিতে ওই পাট হবে না, পরে রপাট হয়ে যাবে। এমনি আলু চাষে যে সারটা প্রয়োগ করা হয় সেই সারটাই পাট টানতে পারে। কিন্তু এর পদ্ধতি নাইট্রোজেন সে কথাটা আমি আগে বলেছি। কিন্তু মাটি যখনই সার দেবেন তখনই মাটি পরীক্ষা করার পরে দেবেন। মাটি পরীক্ষা না করে কিন্তু সার দিতে বলছি না। স্যার আমরা যেটা করি ওই মাটিতে চুন দিয়ে দিই। আপনি যে মরে যাওয়ার বিষয়টা বলছেন না, মাটিতে চুন দিয়ে দিলে আর গাছ মরে না। ঠিক আছে। আমি একটু আগে বলেছিলাম যে মাটিতে অ্যাসিডের পরিমাণ বেশি, সেখানে এই রোগটা বেশি লাগে। চুন দিলে কি হয়, মাটিটা একটু অ্যাসিডিটি কমে যায়, সেই জন্য ওই রোগটা কমে যায়। প্লাস আর একটা নতুন পদ্ধতি আছে, সেটা হচ্ছে যদি সম্ভব হয়, যদি 7-10 দিন সময় থাকে আপনার হাতে, শেষ চাষের সময় ব্লিচিং পাউডার দেবেন প্রতি বিঘাতে 3 থেকে 4 কেজি। তার দিলে কি হবে, কিন্তু দিতে হবে আপনার বীজ বোনার 7 থেকে 10 দিন আগে। মাটি ভিজে থাকতে হবে, মাটিতে একটু রস থাকতে হবে। তার ফলে কী হবে, যে ওই ব্লিচিং পাউডারের যে গ্যাস আছে বেরিয়ে যাওয়ার পরে আপনি শরীর করবেন। তাতে কী হবে, আপনার রোগ কমে যাবে, ডাঁটা পচা রোগ বিশেষ করে কমে যাবে।
যদি আপনার মাটিতে উর্বরতা খুব ভালো হয়, যদি আলুতে ভালো সার দেওয়া থাকে, তাহলে কোনো সার দেওয়া দরকার নেই। বুঝতে পারলেন? সারটা সব কিছু নির্ভর করছে আপনার মাটির সেই জমির উপরে। আমি যেটা বলছি সাধারণত বলছি এটা। এবার তারপরে যদি রোগ লাগে, বীজ শোধন করলাম, মাটিটা মোটামুটি শোধন করলাম, মাটিটা ব্যবস্থা সব করলাম, তারপরে যদি রোগ লাগে, তাহলে 30 থেকে 40 দিনের মাথায় একটা স্প্রে করতে হবে। কি স্প্রে করবেন? ব্যাভিস্টিন প্রতি লিটার জলে 2 গ্রাম, অথবা ম্যানকোজেব প্রতি লিটার জলে 5 গ্রাম, অথবা কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম। তাহলে কিন্তু রোগটা মোটামুটি কমে যাবে। আগেরটা খুলে শেষ পর্যায়ে এসো। এবার রোগ এবং রোগের ক্ষেত্রে এটাকে বলা হয় 2%, মানে প্রতি বর্গমিটারে একটা গাছ। আর যদি পোকার ক্ষেত্রে 10%, মানে প্রতি বর্গমিটারে 5 টাকা যদি পোকা লাগে, তাহলে বুঝতে পারবেন স্প্রে করার সময় হয়ে গেছে। কি স্প্রে করবো? তো স্প্রে করার সময় দুম করে আমি কিন্তু হঠাৎ করে একটা খুব বেশি পয়জন, খুব বেশি হাই লেভেলের টক্সিক পাওয়ারফুল ওষুধ ব্যবহার করবো না। তা ওষুধগুলোকে আমি 4টে ভাগে ভাগ করলাম: লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। নেক্সট, অথবা ট্রাইকোডার্মা ব্যবহার করবো। তো প্রথম অস্ত্র হচ্ছে আমার জৈব নিয়ন্ত্রণ। যদি তার চেয়েও বেশি রোগ লাগে, তাহলে ব্যবহার করবো আমি দুটো ওষুধ, খুব ভালো ওষুধ, সব প্রকার ক্ষেত্রে কাজ করে। সেটা হচ্ছে প্রোফেনোফস অথবা ক্লোরোপাইরিফস। প্রোফেনোফস পাওয়া যায় কিউরাক্রন নাম হিসাবে, ক্লোরোপাইরিফস পাওয়া যায় ডার্সফান হিসাবে। এই দুটো ওষুধই লাগে প্রতি লিটার জলে 2 ml, মানে 10 লিটার জলে 20 ml লাগবে। তারপরে যদি পোকা লাগে, লেভেল 2, পোকা যদি আমার উদ্দেশ্য হচ্ছে পোকাটাকে মেরে শেষ করতে চাইলেও আপনি পারবেন না। যে পোকা একদম শেষ করে দেবো আর যেন জীবনে পোকা না আসে, সম্ভব না। পোকা থাকবেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে পোকাটা যাতে করে একটা লেভেলের নিচে থাকে, আমার ক্ষতি আর না, ফসল আমার উঠে চলে আসুক, পোকা থাকবে থাক। তো থার্ড লেভেল হচ্ছে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন, যেটা বাজারে পাওয়া যায় হামলা এই ধরনের নামে। প্রোফেনোফস প্লাস সাইপারমেথ্রিন, যেটা বাজারে পাওয়া যায় প্রফেক্ট সুপার। দুটোই খুব ভালো ওষুধ। প্রতি লিটার জলে 1.5 ml করে স্প্রে করতে হবে, মানে 10 লিটারে 15 ml। থার্ড লেভেল। এবার এর পরে যদি পোকা লাগে, মানে 15 দিন 20 দিন অন্তর বলে গেলাম, মোটামুটি গাছ আপনার তখন 70-80 দিন হয়ে গেছে। তারপরে যদি দেখেন যে না, পোকা তো যাচ্ছে না, তখন আপনি কি করবেন বলেন? তারপরে যখন পোকা লাগে, তাহলে আপনি কি করবেন? তখন আমাকে স্প্রে করতে হবে একদম পুরো পাওয়ারফুল ওষুধ, লেভেল 4। সেগুলোর মধ্যে কি পড়ে? ইমিডাক্লোপ্রিড। ইমিডাক্লোপ্রিড মানে হচ্ছে কনফিডো, প্রতি 10 লিটার জলে 3 ml বা 4 ml। যেমন পাওয়ারফুল ওষুধ, মাত্রাটা কিন্তু অনেক কমে গেল। আগে 10 লিটারে কত ব্যবহার করছিলাম? 20 ml। তারপরে 15 ml করলাম, সেকেন্ড লেভেল। থার্ড লেভেলে 10 লিটারে 5 ml। অথবা ওই মিসাইল জাতীয় সোচ নয়, তার জন্য কি করব আমরা এটাকে সুসংগত পদ্ধতিতে ভালো মতো পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে বিষ প্রয়োগ করব। এই পদ্ধতিটাকে বলা হয় ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সুসংগত রোগ পোকা নিয়ন্ত্রণ পদ্ধতি। এতে কি করা হয়? ফসল বোনা থেকে আরম্ভ করে ফসল কাটা অবধি আমরা যা কিছু করি, সেটা বীজ শোধন করা হোক, বা ভালো বীজ নিয়ে আসা হোক, বা রোগাক্রান্ত গাছ দেখে তুলে ফেলা হোক, সেটাকে পুড়িয়ে ফেলা হোক, বা নিড়ানি হোক, বা একটু একটা কথা ছিল সার দেওয়ার কথা, সুষম সার ব্যবহার করা হোক, সবগুলো একসঙ্গে লাগিয়ে যদি রোগ এবং পোকা আর্থিক পরিষেবার নিচে তা রাখে, তখনই সেটাকে বলা হয় সুসংগত রোগ প্রতিরোধ ব্যবস্থা।
এতে আমাদের কোনো লক্ষ্য নাই যে রোগ পোকাটাকে একদম মেরে ফেলবো, তারাও থাক আমরাও থাকি, শুধু আমার ক্ষতিটা না হলেই হলো। লেভেল 3 করে, তবে তার মাত্রা কিন্তু খুবই কম, 10 লিটারে 3 ml। ক্যারাটে খুব ভালো ওষুধ, ল্যামডা সাইহালোথ্রিন, 10 লিটারে 7.5 ml। আর একটা আজকাল আবার উঠেছে, ওই ওষুধটার নাম না বললে তো বলবে যে লোকে কি বললাম আমি, আজকাল কোরাজেন উঠেছে, দেখেছেন? কোরাজেনের নাম সবাই জানে, কেন বলুন তো? আমি এতক্ষণ ধরে বললাম ওটা হচ্ছে লেভেল 4 এর ওষুধ, 4 তলার ওষুধ। আমি প্রথমে 1 তলা 2 তলা 3 তলা যাবো, তারপরে 4 তলা দেবো। প্রথমে 4 তলা গেলে হবে না, প্রথমে 4 তলা দুম করে গেলে উপর থেকে গোড়া থেকেই সেটা নিয়ম, সেই জন্যই তো আজকে এত সমস্যা। দিলাম 15-20 দিন আর দিতে হবে, বাস ওই তো আমি যে মাত্রা বলি সে মাত্রা ব্যবহার আপনারা বেশি ব্যবহার করেন। তো ফ্রেম ব্যবহার করতে বলছি যখন আপনার প্রথম দুটো ওষুধ না দিলেন, তাতে রোগ যাতে পোকা কমলো না, তারপরে দেখেন ফ্রেম দিতে পারেন, আপনি কনফিডো দিতে পারেন, আপনি ক্যারাটে দিতে পারেন, আপনি কোরাজেন দিতে পারেন। চলো বেশ, এবার আর একটা কথা বলে দিই, যে সুসংগত রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা বলছিলাম আমি, সুসংগত রোগ আইপিএম ব্যবস্থার মধ্যে পড়ছে শুধুমাত্র যে রোগ পোকাকে বিষ দিয়ে মারবো তাই নয়, রোগ পোকাকে যে নিম তেল দিয়ে মারবো তাই নয়, যা কিছু আছে সবগুলোকে একসঙ্গে লাগাবো। তার মধ্যে একটা প্রধান উপায় হচ্ছে যে পোকা ধরার ফাঁদ। শ্যামা পোকা কখন আসে? কালী পুজোর সময়। সেই সময় যদি ধানে এত বেশি শ্যামা পোকা লাগে, যদি একটা লাইট ভালো কার্যকর যে কোনো পোকার ক্ষেত্রে, এটাকে বলা হয় আলোক ফাঁদ। তারপরে এলাম ফেরোমন ট্র্যাপ। ফেরোমন ট্র্যাপ মানে হচ্ছে স্ত্রী পুরুষের যে আকর্ষণের যে কেমিক্যাল, সেটা কিন্তু মানুষের হাতে আছে। তো মানুষ সেই কেমিক্যালটাকে বের করে নিয়ে কেমিক্যালটা এবার নিজে থেকে তৈরি করে বাজারে বিক্রি করছে। আমি যদি এবার শুয়োপোকা ওই কেমিক্যালটা নিয়ে যদি আমি একটা কোটোর মধ্যে রেখে দিই, তাহলে কি হবে? যত পুরুষ শুয়োপোকা আছে সব ছুটে এসে ওর পড়বে, আমার কাজ হয়ে গেল। স্ত্রী পুরুষের যদি মিলন না হয় তাহলে তো ডিম পারতে পারবে না, আমি ওদের মিলনের ব্যাঘাত ঘটিয়ে দিই। ওটাকে বলা হয় ফেরোমন ট্র্যাপ। তবে এর কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে যে পোকার জন্য লাগাবে এটা শুধু সেই পোকার ক্ষেত্রেই কাজ করবে, অন্য পোকার ক্ষেত্রে কাজ করবে না। প্রত্যেকটা পোকার ক্ষেত্রে ফেরোমন ট্র্যাপ কিন্তু আলাদা। বেগুনেরও আছে, সব পোকারই আছে। তো ফেরোমন ট্র্যাপ একটা করে ছোট ছোট বাটিয়ে যায়, হলুদ রঙটা, আর একটা প্লাস্টিকের প্যাকেট লাগিয়ে দেওয়া আছে। একবার পুরুষ পোকা আসবে, ঢুকে নিচে চলে যাবে, আর হতে পারে। দুটো ফাঁদের কথা বললাম, একটা হলো আলোক ফাঁদ, একটা হলো ফেরোমন ট্র্যাপ। দুটোকে যদি একসঙ্গে করে দেওয়া হয়, ডাবল পাওয়ার। দিনের বেলা সারাদিন কাজ করবে আপনার ফেরোমন ট্র্যাপ দিন রাত, আর রাত্রিবেলা কাজ করবে আলোক ফাঁদ, ডাবল পাওয়ার। তারপরে কিছু পোকা আছে যেগুলোকে কোনো কিছুতেই কিছু করা যায় না, যেমন হচ্ছে সাদা মাছি। সেক্ষেত্রে কিছু করার নেই, স্প্রে করবেন, 2 দিন কমে যাবে, 3 দিনের দিন আবার হাজির। সেই ক্ষেত্রে এক ধরনের আঠালো পর্দা পাওয়া যায়, লাগিয়ে দিয়ে ওখানে চিপকে যাবে, কিছু করতে হবে। আর বেশি কিছু বলবো না, অনেক কিছু বলা হয়ে গেছে। এবার যদি কোনো প্রশ্ন থাকে তো, তবে আর একটা কথা বলি, টাইকোডার্মা খুব ভালো কাজ করে। 2-3 দিন রেখে দিলাম, গোবর সারটাতে পুরো টাইকোডার্মা ভর্তি হয়ে গেল, তারপর সেই গোবর সারটা আমি মাঠে দিয়েও মাল্টিপ্লিকেট করা। আমি আর কিছু বলবো না। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদিও প্রশ্ন অনেক আলোচনা হয়ে গেছে। সব থেকে ক্ষতিকারক যেটা বিষয়টা, যার জন্য কোয়ালিটি ডাউন হয়ে যাচ্ছে, রুট 2-3 ফুট রুট উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, পাটি যে ওই ছালটা যেটা কালো হয়ে যাচ্ছে না, ওটা ছাড়ছে না, রুট আমরা যেটা বলছি ওইটা।
ওইটাতে একমাত্র উপায় হচ্ছে কারণটা ওটা ওটা কিন্তু রোগ এবং উপকার মধ্যে কিছু না, ওটা একটা স্বাভাবিক ব্যবস্থা। যখন গাছটা বেশি দিনের পুরনো হয়ে যায় সেই সময় হয়। যদি এটা 120 দিন বা 110 দিনের মাথায় কাটায় তাহলে কিন্তু হওয়ার কথা না। না না স্যার, সেটাই হচ্ছে 110 আর দিনের মধ্যে। যদি অতিরিক্ত পরিমাণে বৃষ্টি সবসময় ওই নিম্নচাপ হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ওটা হতো। স্যার আমার এলাকাটাতে আগে হচ্ছিল না, এখন ভীষণভাবে হচ্ছে। এটা আস্তারায় স্যার দেখে দেখেছি। ডাউনটা পুরো কোয়ালিটি ডাউন হয়ে গেছে। ওই ক্ষেত্রে তো ঠিক আছে, আমরা আলোচনা করবো, দেখি। আর একটা যে নাবিতে পাট বনে যদি বর্ষার আগে কিছু কিছু পাট বেঁধে দেওয়া হয়, পড়ে গেলে বেঁধে দেওয়া হয় আলাদা কথা, তুলে, কিন্তু তার আগে যদি কেউ বেঁধে দেয় তাতে কি পাটের কোনো ক্ষতি হবে? বেঁধে দিলে দেখেন, পাট গাছে আমরা যেটা বলি যে প্রতি বর্গ মিটারে 50টা গাছ থাকে, 50 থেকে 60টা। এখন যদি বেঁধে দেন তাহলে কিছু পাতা তো আড়াল হলো, আড়াল হলে কি হবে? ভেপসে যাবে। ব্যাস। যদি আবহাওয়া যদি খুব খারাপ হয়, মানে রোগ পোকা লাগে তখনই, যখন ওই ভ্যাপসা গরম লাগে, মানে মোটামুটি টেম্পারেচার 35, 36, 37, রিলেটিভ হিউমিডিটি 80, 85, 90%। তো বেঁধে দিলে ওইটা খুব তাড়াতাড়ি পৌঁছাবে, বেশি রোগ পোকার সম্ভাবনা বেশি। প্লাস পাতা যেহেতু কিছু পাতা নষ্ট হবে, সেক্ষেত্রে পাতা সালোক সংশ্লেষ করার ক্ষমতা কমে যাবে, সুতরাং ফলন কম হবে। তবে বাঁধার কোনো দরকার নেই, পাট গাছ তো যত শক্ত, যদি কোনো ঝড় ঝাপটা না হয় তাহলে বৃষ্টি হলে গোড়া নরম হয়ে গেল, সেটা আলাদা। সাইডের পাট অনেক সময় ভেঙে যায়, সেগুলো ঠিক আছে, ধন্যবাদ। স্যার কাল